আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাহিরের রৌদ্র উজ্জ্বল আকাশ দেখে হয়তো বা বুঝতে পারছেন ভিডিওটা বেশ বেলা করে শুরু করেছি। সেহরি আর ফজর ওয়াক্তের পর আমরা কম বেশি সবাই একটু বিশ্রাম করি। আর রোজা রমজানের দিনে সকালবেলায় কাজের তেমন একটা চাপ থাকে না, তো আমাদের ভিডিওগুলো যেহেতু সংসারের কাজকর্ম নিয়েই সাজানো থাকে, তো সংসারের কাজের গতি যেখান থেকে শুরু হয় ভিডিওগুলো তখন থেকে স্টার্ট করা হয়। তো এখন হচ্ছে মেয়ের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। গত বছর রোজাতে মেয়ে তেমন কিছুই একটা বুঝতো না, কিন্তু এবার সকালবেলা ঘুম থেকে উঠে বাবাকে আর মাকে বলতে থাকে, তোমরা নাস্তা করছো না কেন, খাবার খাচ্ছ না কেন। যদি বলি যে আমরা রোজা রেখেছি, এটা শোনার সাথে সাথে তো ভালো রকম ছুতা পেয়ে যায় আর বলতে থাকে আমিও রোজা রাখবো, আমিও তোমাদের সঙ্গে খাবো না। আমাদের দুই ভাই বোনকে আব্বু আম্মু অনেক ছোটবেলা থেকে রোজা রাখাতেন। বলা চলে আমরা যখন ক্লাস 5 পড়ি ঠিক সেই সময়টা থেকে। তো তার আগের যে সময়টা ছিল ওই সময়টাতে আম্মু যদি সেহরিতে কোনো কারণে ডাক না দিত, তাহলে কিন্তু ঘুম থেকে উঠে প্রচুর কান্নাকাটি শুরু করে দিতাম। সোয়াব পাপ পুণ্য এসব কোনো কিছু তো বুঝতাম না, কিন্তু বন্ধুদের সঙ্গে ওই যে একটা রোজা রাখার কম্পিটিশন, কে কার থেকে বেশি রোজা রাখতে পারলো, সেটার দৌড়ে যখন পিছিয়ে দিতাম, সেটার জন্যই কিন্তু এত কান্নাকাটি হতো। আমরা যেহেতু পিঠাপিঠি ভাই বোন ছিলাম, আমার ছোটবেলার রোজাগুলো আমার ভাই তো আরো বেশি ভয়ঙ্কর করে তুলতো। কোনো কারণে কান্নাকাটি করে চোখের পানি যদি একটু মুখে যেত, তাহলেও বলতে থাকতো এ তোর তো রোজা ভেঙে গেছে। মানে কি একটা ভয়ঙ্কর অবস্থা। আবার বলতে থাকতো রোজা থেকে তুই যদি পানির দিকেও তাকাস তাহলেও কিন্তু তোর রোজা ভেঙে যাবে। তো যাই হোক, এরকম ছোট ছোট কম বেশি অভিজ্ঞতা মনে হয় সব আপু ভাইয়াদেরই আছে। একজন মানুষের জীবনে শৈশব আর কৈশোর, এই যে দুইটা স্টেজ, এই দুইটা স্টেজই জীবনের সব থেকে শ্রেষ্ঠ সময়। আমার কাছে মনে হয় শৈশব আর কৈশোরে কাটানো সুন্দর মুহূর্তগুলোয় যৌবন আর বার্ধক্যে মানুষকে একটু একটু করে জীবনে বাঁচতে সাহায্য করে বা বেঁচে থাকতে সাহায্য করে। যৌবন বয়সে আমরা যে পরিশ্রম করে থাকি, সেই পরিশ্রমের গতিটা কিন্তু আমাদের কৈশোরের দুরন্তপনা থেকেই আসে। আর বার্ধক্যে যে বর্ণহীনতা আসে, সেটা আমরা একটু একটু করে রঙিন রাখার চেষ্টা করি শৈশবের স্মৃতি দিয়ে। তো যাই হোক, এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। মোবাইলটা হাতে নিয়ে স্ক্রল করলে কত কিছু যে চোখের সামনে পড়তে থাকে, সব তো কেনা সম্ভব হয় না, স্ক্রিনশট তো নিতেই থাকি। সংসারের জিনিস, জামা কাপড় বা অর্নামেন্টস এগুলো তো আছেই, এখন যোগ হয়েছে খাওয়ার জিনিস। যে খাবার জিনিসটা আমাকে খুব বেশি লোভ দেখাচ্ছিল, তো জীবনে প্রথমবারের মতো অনলাইন থেকে অনেক ভাইরাল আর লোভনীয় একটা জিনিস এনেছি, যেটা আজকে রান্না করব, একটু পরেই ভিডিওতে শেয়ার করছি। তো রোজার আগে কম বেশি ভারী ভারী কাজগুলো কিন্তু আমরা সবাই গুছিয়ে নিয়েছি, কিন্তু সংসারের কাজ তো শেষ হবার নয়। এরপরেও টুকিটাকি অনেক গোছগাছের কাজ থাকে, কেনাকাটা ছিল, যেগুলো একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। ঘরের যে ভারী ভারী কাজ থাকে এগুলো তো গায়ে লাগে, চোখে পড়ে, কিন্তু টুকিটাকি যে কাজগুলো থাকে এগুলোতেই কিন্তু ঝামেলা বেশি, কারণ টুকিটাকি কাজ গোছানোতে অলসতা বেশি। একজন গৃহিণীর জন্য ঘরে থেকে সংসারের কাজ সামলিয়ে বিজনেসের কাজ সামলানো যে কতটুকু প্যারাদায়ক, এটা কিন্তু এখন আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। একদিকে মনোযোগ দিতে গেলেও অন্যদিকে অমনোযোগী হয়ে যাচ্ছি। তো এই যে খেজুরগুলো কিছুদিন আগে আনা হয়েছিল, এগুলো বক্সে ভরা হচ্ছিল না। তো সাফানের বাবা গতকাল আমাকে বলছিল, শিশির তুমি কি এই খেজুরগুলো বক্সে ভরবে নাকি আমাকেই ভরতে হবে। তো একবার মনে মনে ভাবছিলাম যে তার জিদ উঠিয়ে দেই, কিন্তু পরক্ষণে মনে হলো তাকে যে আমি খেজুরগুলো ভরতে দেব, সে তো আমার মাথা নষ্ট করে ফেলবে। শিশির বক্স কোথায়, কোন বক্সে কতটুকু রাখবো, ফ্রিজে তো জায়গা পাচ্ছি না, কিভাবে রাখবো। তো এত প্রশ্নের উত্তর দেওয়ার থেকে নিজেই করে নেওয়া ভালো। নিজের একটু আয়েসের জন্য ছেলে মানুষকে ঘরের যে কাজটাই করতে দিবেন, দেখবেন যে প্রশ্নের উত্তর দিতে দিতে আপনার আয়েসের কাম সারা হয়ে গেছে।
তো খেজুরগুলো সুন্দর করে বক্সের মধ্যে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে অল্প কিছু খেজুর রেখে দিচ্ছি, যেহেতু এখন বেশ অনেকটাই গরম পড়ে গেছে, খেজুরগুলো বাহিরে রাখলে নষ্ট হয়ে যাবে। তো অল্প পরিমাণ খেজুরই আমি বাহিরে রাখছি। ওই দিন যে হাঁস এনেছিল, তো ওইখান থেকে একটা হাঁস বের করে আমি পানিতে ভিজিয়ে দিয়েছিলাম। হাঁসটা দেখেই হয়তোবা বুঝতে পারছেন ড্রেসিংটা একেবারেই ভালো হয়নি, কারণ হাঁসের গায়ে অনেক বেশি পশম লেগে আছে। তো একটা শুনের সাহায্যে আমি পশমগুলো বেছে নেওয়ার চেষ্টা করছি। আজকে এই হাঁস বাছতে গিয়ে একেবারে কাহিল অবস্থা। শুয়ে বসে কাত হয়ে চিত হয়ে যেভাবে পেরেছি, হাঁসটা কিন্তু অনেক সময় নিয়ে ক্লিন করেছি। এটা বাছছিলাম আর মনে মনে ভাবছিলাম, হায় আল্লাহ, আমার ফ্রিজে তো আরো 3টে হাঁস আছে, ওগুলোর কি গতি হবে। আপুদের মধ্যে কারো যদি জানা থাকে হাঁস ক্লিন করার কোনো নিনজা টেকনিক বা খুব সহজে হাঁস কিভাবে ক্লিন করা যায়, তাহলে কিন্তু অবশ্যই আমার কমেন্ট সেকশনে আজকে জানিয়ে যাবেন, যেন আমি ওই 3টে হাঁস সুন্দর করে বেছে উদ্ধার হতে পারি। এরকম বাছাবাছি করতে করতে একটু পোড়া দিয়ে নিচ্ছিলাম। তো পোড়া দেওয়ার কারণে কিন্তু যে শক্ত পশমগুলো ছিল সেগুলো আবার ভিজিবল হয়েছে, আমার জন্য ক্লিন করতে একটু সুবিধা হয়েছিল। আর এই যে অনলাইনের সেই ভাইরাল জিনিস, যেটা চটকদার বিজ্ঞাপন দেখে মোটামুটি সাফানের বাবার মাথা আমি খারাপ করে দিয়ে অর্ডার করেছিলাম। জীবনে প্রথমবারের মতো এই জিনিসটা দেখছি, এর আগে কখনো দেখাও হয়নি বা খাওয়াও হয়নি। তো যশোর আর খুলনার আপুরা কিন্তু দেখেই চিনে ফেলেছেন, এটা কিন্তু চুইঝাল ছিল। অনলাইনে চুইঝাল রান্না, চুইঝাল খাওয়া, চুইঝালের বিভিন্ন রেসিপি দেখতে দেখতে নিজের লোভ আর সামলাতে পারিনি, নিয়েই এসেছি। যশোর আর খুলনার ঐতিহ্যবাহী খাবার এটা। তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা যে যেখানেই থাকি না কেন, বিভিন্ন এলাকার বিভিন্ন রকম খাবারের সঙ্গে কিন্তু পরিচিত হই। তো চুইঝালগুলো কিন্তু বেশ শক্তই ছিল। আমি আসলে জানিও না যে এটা কিভাবে প্রসেস করতে হয় বা রান্নায় কতটুকু কি পরিমাণ ব্যবহার করতে হয়। তো জীবনে প্রথমবারের মতো যেহেতু এটা রান্না করব বা খাবো, রান্না বা খাওয়া দুইটার অভিজ্ঞতাই কিন্তু আজকে ভিডিওতে শেয়ার করব। আসলে এখন পর্যন্ত জানি না এটা খেতে কেমন লাগবে। কাটার সময় বেশ শক্ত অবস্থায় ছিল, তো সুন্দর করে এটার যে খোসা আছে সেগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর এখন পানিতে ধুয়ে নিচ্ছি। আমার রান্নার পরম বন্ধু ইউটিউব আমাকে সাজেস্ট করেছে চুইঝালটা রান্নার আগে অবশ্যই আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। তো ইউটিউবের কথা অনুযায়ী আমি চুইঝালগুলো পানিতে ভিজিয়ে রেখেছি। হাঁসের মাংসটা আজকে আমি চুইঝাল আর আস্ত রসুন দিয়ে রান্না করব, এর জন্য আস্ত রসুনটাও ছিলে নিচ্ছি। এর আগে আস্ত রসুনের কোনো তরকারিও আমার খাওয়া হয়নি। রান্নায় আস্ত রসুন দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র রসুনের উপরের যে স্কিনটা ছিল সেটাই ফেলে দিয়েছি। আর চুইঝালের ফ্লেভারটা রান্নার মধ্যে যেন খুব সুন্দর মতো করে পৌঁছায়, সেই জন্য চুইঝালগুলো একটু ছেঁচা দিয়ে নিচ্ছি। এর মধ্যে আমার খালা হাঁসটা সুন্দর করে কেটে দিয়েছে, তো কাটার পর আবার আমি নিজে ধুয়ে নিচ্ছি। কাজের লোক দিয়ে যতই কাজ করাই, কিছু কিছু কাজ আছে যেগুলো নিজের হাতে না করলে একেবারেই তৃপ্তি পায় না। যেমন কবুতর, হাঁস, এগুলো যখন বাছাবাছি করি এগুলো কিন্তু নিজের হাতেই করি। আবার যখন ধুই তখন নিজের হাতেই ধুই, কারণ ধোয়ার সময়ও কিন্তু এই জিনিসগুলো আবার একটু চেক করে নিতে হয়। চুইঝাল রান্নার ক্ষেত্রে নাকি পেঁয়াজের তুলনায় রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তো আমি সেইভাবে পেঁয়াজটা একটু কম দিয়ে রসুনের পরিমাণটাই বেশি দিয়ে দিচ্ছি। আর সঙ্গে দিয়েছি কিছু গরম মশলা, আদা বাটা। তো এই মশলাগুলো সুন্দর মতো কষিয়ে নিয়েই কিন্তু আমি অন্যান্য মশলা অ্যাড করতে থাকবো। আমার গত ভিডিওতে হানিমধু আইডি থেকে আমার প্রিয় বিথি আপু এত সুন্দর একটা কমেন্ট করেছিলেন। তো আপু বলছিলেন যে শিশি সোনা, তোমার ভিডিও লিপি আপু, আয়শা সিদ্দিকা আপু আমি তো দেখি। তো আমাদের পাশাপাশি আরও একজন সাধারণ দর্শক আছেন যার নাম কিনা সুফিয়া সিদ্দিকা, সেই আপুটাও কিন্তু খুব ভালোবাসা থেকে তোমার ভিডিওগুলো দেখেন। আপুর সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো পরিচয় নেই, কিন্তু আপুর কমেন্টগুলো পড়ে বুঝতে পারি আপু অসাধারণ মনের একজন মানুষ। কারণ লিপি আপু, আয়শা সিদ্দিকা আপু, এরা যাদের ভিডিও দেখেন তারা সবাই অনেক গুণী কন্টেন্ট ক্রিয়েটার। তো এর পরবর্তী ভিডিওতে সুফিয়া সিদ্দিকা আপু যখন তোমার ভিডিওতে কমেন্ট করবে, তুমি অবশ্যই আপুর কমেন্টটা পিন করে আপুর সম্মান একটু হলেও বাড়িয়ে দেবে। আসলে লিপি আপু তো আমাদের সবার মনের অনেক ভালোবাসার আর সম্মানের একটা জায়গা নিয়ে বসে আছেন। আয়শা সিদ্দিকা আপুর সঙ্গেও আমার মাঝে মাঝে কথা হয়, আপু অনেক সুন্দর মনের একজন মানুষ। আর বিথি আপুর কমেন্টগুলো পড়ে আমি মাঝে মাঝে ভাবি, একজন মানুষের মন এত বেশি সরল, এত বেশি সুন্দর কিভাবে হয়। আসলে আপু তোমাদের সবার কাছে আমাদের অনেক কিছু শেখার আছে।
হাঁসের মাংসগুলো যখন খুব সুন্দর মতো কষে এসেছে তখন কিন্তু চুই ঝাল আর আস্ত রসুন দিয়ে আবার আমি মাংসগুলো সুন্দর করে কষিয়ে নেব। সুফিয়া সিদ্দিকা আপু নারায়ণগঞ্জ থেকে আমার ভিডিও দেখেন। আপুকে আমি মুক্তা আপু বলি। আপুর সঙ্গে কিন্তু আমার ইনবক্সে কথা হয়। আমি ভিডিও না দিলে আপু আমার খোঁজ খবর নিতে থাকেন। তো মুক্তা আপুর সঙ্গে আমার প্রথম কথা বা পরিচয় হয়েছিল আপু আমার কাছ থেকে ঘি অর্ডার করেছিলেন কিছুদিন আগে। আরও একটা মজার বিষয় হচ্ছে আপু কিন্তু ভাইয়ার সঙ্গে একরকম চ্যালেঞ্জ নিয়ে আমার কাছ থেকে ঘি অর্ডার করেছিলেন। তো এটাও আপু আমাকে বলছিলেন যে অনলাইন থেকে এর আগে 2বার ঘি কিনে ঠকে গেছি, তো শেষবারের মতো চেষ্টা করছি। আপনার ভাইয়ার সঙ্গে আমি চ্যালেঞ্জ করেছি যে এই ঘিটা অবশ্যই ভালো হবার কথা। তো আমি খুব হাসছিলাম আর আপুকে বলছিলাম এরকম অনেক আপুকে কিন্তু ভাইয়ার সঙ্গে চ্যালেঞ্জ করে জিতিয়ে দিয়েছি। আর ভাইয়ার সঙ্গে ঘিয়ের চ্যালেঞ্জে এবার কিন্তু আপনি জিততে যাচ্ছেন, আমি আপনাকে আগেই গ্যারান্টি দিয়ে দিচ্ছি। তো মুক্তা আপু কিন্তু ঘিটা হাতে পাওয়ার সাথে সাথেই আমাকে ইনবক্সে রিভিউ দিয়েছিলেন, অনেক খুশি মনে রিভিউ দিয়েছিলেন আর বলছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ভাইয়ার সঙ্গে ঘিয়ের চ্যালেঞ্জে আমাকে জিতিয়ে দেবার জন্য। আল্লাহ আপনার বিজনেসে আরও বরকত প্রদান করুক। তো সুফিয়া সিদ্দিকা মুক্তা আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একজন সাধারণ দর্শক হয়ে এত সুন্দর মন মানসিকতা নিয়ে আমার পাশে থাকার জন্য। রোজার মধ্যে যেহেতু ঘিয়ের চাহিদা অনেক বেশি বেড়ে গেছে, তো যেসব আপুরা ঘি অর্ডার করছেন আমি সবাইকেই বলছি প্লিজ 2-1 দিন সময় হাতে রেখে তারপর অর্ডার করবেন। এখন যেহেতু গরমকাল চলে এসেছে ঘিয়ের মধ্যে কিন্তু দানা পড়তে একটু সময় লাগে। নতুন ঘিয়ের হাঁড়ির মুখ যখন খোলা হয় জাল করে নেবার পর কিন্তু 2 থেকে 3 দিন সময় নিয়ে তারপর আমরা সেই মুখটা খুলি। তো দেখাচ্ছিল যে একেবারে জাল করে নেবার পরের দিনই যখন আমি ঘিগুলো দিয়ে দিচ্ছিলাম সেটার দানা নিয়ে একটু কনফিউশন সৃষ্টি হচ্ছিল, কারণ দানাগুলো আসতে একটু সময় লাগছিল। তো সেই জন্যই সব আপুদেরই বলবো যারা যারা ঘি অর্ডার করছেন 2-1 দিন সময় হাতে রেখে তারপর অর্ডার করবেন প্লিজ। আজকে ইফতারের জন্য শরবত বানিয়েছি আর টুকটাক ভাজা পোড়া করেছি, কারণ আমি আর সাফানের বাবা দুইজনই সুপার এক্সাইটেড চুই ঝাল দিয়ে হাঁসের মাংস খাওয়ার জন্য। শরবত আর টুকটাক ভাজা পোড়া খেয়ে নেবার পর নামাজ পড়ে নিয়ে দুইজন সোজা বসে গিয়েছি ভাত খাওয়ার জন্য। মনে মনে একটু টেনশনও কাজ করছে, কারণ এই খাবারটা আমি সেহরিতেও খাবো। তো যদি কোনো কারণে খাওয়া না যায় তাহলে সেহরিতে আমার আবার খাওয়ার ব্যবস্থা করতে হবে। তো এই জন্যই কিন্তু আগে ভাগে ভাত নিয়ে বসে পড়েছি। প্লেটে খাবার নিয়ে বিসমিল্লাহ বলে প্রথমেই দুইজন আগে চুই ঝাল মুখে দিচ্ছিলাম এটা টেস্ট নেওয়ার জন্য। তো মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু একটু শক হয়েছি। সত্যিকার অর্থে প্রথমবার যখন আমি মুখে দিয়ে একটু চিবোচ্ছিলাম আমার কাছে একটা তীক্ষ্ণ স্মেল আসছিল, একটু ঝাঁঝালো স্বাদের ছিল, মানে বলা চলে খুব একটা ভালো লাগছিল না। কিন্তু এই স্মেলটা আর ঝাঁঝালো ভাবটা যখন মুখে শুয়ে গেছে তখন দেখছিলাম খেতে অনেক বেশি মজা লাগছিল। যারা এর আগে চুই ঝাল খেয়েছেন তারা তো এটার টেস্ট সম্পর্কে অবশ্যই জানেন। তো আমি যেহেতু প্রথমবারের মতো খাচ্ছি আমার অভিজ্ঞতাটা বা আমাদের অভিজ্ঞতাটা শেয়ার করছি। আমি তো আমার জামাইয়ের মাথা মোটামুটি নষ্ট করে দিয়ে চুই ঝাল কিনে এনেছি, তো খেতে যেমনই হোক আমাকে খেতেই হবে। কিন্তু আমার টেনশন ছিল আমার উনাকে নিয়ে যে উনি খেতে পারবে কিনা। তো শেষমেশ সাফানের বাবাও কিন্তু অনেক ভালো রিভিউ দিয়েছেন, তার কাছেও নাকি ভালো লেগেছে। আসলে যারা একটু ঝাল খেতে পছন্দ করেন আমার কাছে মনে হয় তাদের কাছে এই খাবারটা ভালো লাগবে। আস্ত রসুনটাও কিন্তু বেশ মজা লাগছিল। তো আমার কাছে চুই ঝালের স্বাদটা অনেক ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।